প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে অত্যাচার, জুলুম এবং নির্যাতন অব্যাহত আছে, সেই জুলুম এবং নির্যাতনের মৌলিক কারণগুলোর অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে মুসলমানদের একে তো স্বাভাবিক দুনিয়াবি শিক্ষায় পিছিয়ে, দ্বিতীয়ত দ্বীনি শিক্ষাতেও মুসলমানদের মধ্যে যথেষ্ট অভাব আছে, শিরক এবং বেদাতের প্রবণতা আছে। সেকুলারিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, বস্তুবাদ ইত্যাদি ভুয়া মতবাদের কারণে মুসলমানেরা তাদের মৌলিক দিন থেকে দূরে সরে গেছে। তো মুসলমানদের সারা পৃথিবীতে শিক্ষার যে ভয়াবহ অবস্থা, সেটা সংক্ষিপ্ত দু একটি নমুনা পেশ করে আমাদের দেশের শিক্ষার ভয়াবহ অবস্থা, তারপরে আমাদের মসজিদের অবস্থা এবং আমাদের করণীয় পরামর্শ, এই মোটামুটি আমার বক্তব্যের স্বাভাবিক সিরিয়াল। তো সেক্ষেত্রে সমগ্র মুসলিম বিশ্বের অবস্থা যদি আমরা দেখি, তাহলে যেগুলো মুসলমানদের উন্নত দেশ, যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি টাকার ধন সম্পদ দিয়েছেন, তারা তাদের সেই ধন সম্পদের বেশিরভাগ অর্থ ব্যয় করে দিচ্ছে পর্যটনের জন্য এবং বিনোদনের জন্য। এন্টারটেইনমেন্ট, বিনোদন এবং ট্যুরিজম, পর্যটন শিল্প, যে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ থেকে মানুষজন তাদের দেশে বেড়াতে আসবে, ঘুরতে আসবে, আমোদ ফুর্তি করতে আসবে। এই জন্য বড় বড় ইভেন্টের আয়োজন করা, গান বাজনা থেকে শুরু করে, বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে, প্লেয়ারদের, দামি দামি খেলোয়াড়দের কিনে নেওয়া নিজস্ব ক্লাবে, এইরকম একটা প্রবণতা আমাদের মুসলমানদের যারা উন্নত দেশ তাদের মধ্যে রয়েছে। তথা তারাও তাদের দেশে শিক্ষা এবং জ্ঞানের চর্চা করছে না তা না, অবশ্যই করছে, কিন্তু যেই লেভেলে, যেই পর্যায়ে যারা পৃথিবী শাসন করছে তারা যেই লেভেলে করছে সেই লেভেলে নয়, তার থেকে 500 বছর পিছিয়ে। আর আমাদের যে সমস্ত মুসলমান দেশ আছে, এই সমস্ত মুসলিম দেশ থেকে যে সমস্ত মুসলিমরা ইউরোপ এবং আমেরিকায় গেছে, তাদের অবস্থা যদি দেখেন, তাহলে ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত মুসলমানেরা হচ্ছে সারা পৃথিবী থেকে আসা মুসলমান। তো তাদের অবস্থা দেখলে আপনি অন্তত সারা পৃথিবীর মুসলমানদের একটা ধারণা পাবেন যে সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা কি। তো ইউরোপ এবং আমেরিকায় যে মুসলমানেরা বসবাস করে, তাদের কত পার্সেন্ট মুসলমান উচ্চ শিক্ষার সাথে সম্পৃক্ত, চাকুরি বাকুরিতে, নিজের কর্মজীবনে, পেশাগত জীবনে, আর কত পার্সেন্ট মুসলমান গাড়ির ড্রাইভার, দোকানদার, ফুড পান্ডার, হোম ডেলিভারি, কেয়ার হোমের জব, এই ধরনের তৃতীয় শ্রেণীর যে চাকুরি রয়েছে সেগুলোর সাথে জড়িত সমাজের। তা আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন যে পৃথিবীর যত দেশ থেকে মুসলমানেরা গেছে, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, সিরিয়া, ইয়েমেন, মিশর, সব মুসলমানদের 80-90% হচ্ছে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত। এখনো আজও যত যুবক বাংলাদেশ থেকে আপনার বেড়ায়েত থেকে বিদেশে পাড়ি জমাচ্ছে, তাদের 10% যুবক আছে শিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে, আর 90% যুবক আছে এই ভিসাটা দিয়ে ওই দেশে কোনো মতে গিয়ে একটা রেস্টুরেন্টের ওয়েটারের জব খুঁজবে, অথবা একটা ট্যাক্সি কিনে ট্যাক্সি ড্রাইভার হবে, এতটুকুই বাস। এবং এটা আমি আমার স্বচক্ষে দেখা বাস্তবতা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের বলছি। আর এই নিদারুণ এবং করুণ দৃশ্যটা আরও স্পষ্ট হয় যখন বিভিন্ন দেশে, মুসলিম দেশ থেকে মুসলমানেরা ভূমধ্য সাগরের প্রান্তে একত্রিত হয়ে চোরাই পথে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে, বিশেষ করে লিবিয়ার সমুদ্র বন্দর দিয়ে,
বাতাস দিয়ে ফুলানো নৌকার উপর উঠে 300-400 জন মানুষ একটা নৌকাতে উঠেছে। নৌকাতে কোনো মেশিন নাই। ওই নৌকা হয় ভূমধ্য সাগরে ডুবে যাবে এবং তারা সবাই মারা যাবে, অথবা স্পেন, ফ্রান্স, ইতালির কোস্ট গার্ড, সমুদ্র তীরবর্তী কোনো বাহিনী অথবা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শরণার্থী নিয়ে যারা কাজ করে তাদের কোনো সদস্য তাদেরকে উদ্ধার করবে, উদ্ধার করে শরণার্থী শিবিরে আশ্রয় দিবে এবং সেখান থেকে মানবেতর জীবনযাপন করার পর তারা ধীরে ধীরে একটা ইউরোপিয়ান পাসপোর্ট অথবা একটা ইউরোপিয়ান আইডি কার্ডের অধিকারী হবে। তো এই যে নৌকাটাতে 300-400 জন মুসলমান বসে আছে, এখানে অন্য কোনো রিলিজিয়ানের মানুষ আপনি পাবেন না, অন্য কোনো ধর্মের মানুষ পাবেন না। এইটা হচ্ছে সারা পৃথিবীর সব মুসলমানদের চিত্র। যে সারা পৃথিবীর সব মুসলমানকে যদি আমরা এক ছবিতে, এক ফ্রেমে দেখতে চাই, তাহলে এই একটা পিকচার আমাদের জন্য যথেষ্ট, যে সারা পৃথিবীতে মুসলমানদের শিক্ষা দীক্ষার অবস্থাটা কোথায় এবং মুসলমানেরা আজ কোথায় গিয়ে পৌঁছেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা যদি দেখেন, ভারতের এমনও স্টেট পাবেন যে সমস্ত স্টেটের আদালতে মামলার পরিসংখ্যান দেখলে মাদক, জুয়া, নেশা, চুরি, মারামারি, এই যে মামলাগুলো আছে, এই মামলাগুলোর 80% মামলার আসামি মুসলমানেরা। অনেক স্টেট এরকম পাবেন। তথা চুরি, ডাকাতি, রাহাজানি, মদ, জুয়া, গাঞ্জা, এগুলোর সাথে সম্পৃক্ত বেশি কারা? মুসলমান। এটা বাস্তবতা এবং সত্যতা। তথা পুরো জাতিটা একটা জুয়াখোর, একটা নেশাখোর, একটা মদখোর জাতিতে পরিণত হয়ে গেছে। আর আমাদের দেশের অবস্থা যদি দেখেন, তো আমাদের দেশে ন্যূনতম যতটুকু শিক্ষা ছিল, সেই ন্যূনতম শিক্ষাটুকু বর্তমান কারিকুলামে ধ্বংস করে দেওয়া হয়েছে। নতুন যে শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে, এই শিক্ষা কারিকুলামে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ড্যান্স করা এবং গান করা ফরজ। এটা একটি বাধ্যতামূলক ক্লাস। আমাদের অবগতিতে নাই যে পৃথিবীর আর কোনো উন্নত দেশে এইভাবে অভিনেতা এবং অভিনেত্রী তৈরি করার জন্য, ড্যান্সার তৈরি করার জন্য, গায়ক তৈরি করার জন্য মানুষ সন্তান স্কুলে ভর্তি করে। মানুষ তো সন্তান স্কুলে ভর্তি করে একটা মৌলিক শিক্ষা দেওয়ার জন্য। এবং নতুন শিক্ষা কারিকুলাম থেকে এমনভাবে জ্ঞান এবং বিজ্ঞানকে সরিয়ে দেওয়া হয়েছে যে আজ থেকে 10 বছর পর, এমনিই তো এখন সমগ্র পৃথিবীতে মুসলমানদের শিক্ষার অধঃপতন, তারপরও যতটুকু আছে 10-20 বছর পর পুরো একটা মূর্খ, অজ্ঞ, জাহেল, নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর একটা কম জাতি আমরা দেখতে পাবো। মাদকাসক্ত, ডিজিটাল মোবাইলে আসক্ত, মানুষের প্রোডাক্টিভিটি নষ্ট করার সবচেয়ে একটা বড় মাধ্যম হচ্ছে ডিজিটাল স্ক্রিনে আসক্তি। এটাও একটা নেশার মতো। পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো সচেতন অভিভাবক, কোনো উন্নত বিশ্বের কান্ট্রি চাইবে না যে তাদের সন্তানের 18 বছর বয়সের আগেই ডিজিটাল ডিভাইসের সাথে সম্পৃক্ত। সেখানে এমনভাবে কারিকুলাম সাজানো হয়েছে যে ক্লাস 5-6-এর বাচ্চাদেরও সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে, তথা সবাইকে মোবাইলে আসক্ত করে দেওয়া হবে। তো এই যে একটা শিক্ষার একটা ভয়াবহ অবস্থা যাচ্ছে এবং আরো ভয়াবহ অবস্থা সামনে আসতেছে। এমনও দিন আসবে, সেই দিন বেশি দূরে নয়। এখন আপনি যতটা সংকুচিত বোধ করছেন মানসিকভাবে, যাদের সন্তান সন্ততি আছে, যারা স্বাভাবিক জেনারেল লাইনে সন্তান পড়াতে চান, তারা মানসিকভাবে যতটা সংকুচিত বোধ করছেন, এই পরিবেশ, এই পরিস্থিতি একদিন আরো ভয়ানক এবং আরো ভয়াবহ হবে, যখন ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে যেগুলো বেশি কট্টরপন্থী ইউরোপিয়ান কান্ট্রি, মুসলিম বিদ্বেষী, তাদের সিলেবাসের মধ্যে সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি,
এলজিবিটি, ট্রান্সজেন্ডার, যেগুলো আমাদের নতুন কারিকুলামও অন্তর্ভুক্ত করা হয়েছে মোটামুটি, এবং বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে ওই জিনিসগুলো পুশিং করা হচ্ছে। তো এগুলো হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত। তো যখনই কোনো অভিভাবক তার সন্তানকে বলবে কোনো কট্টর ইউরোপিয়ান দেশে যে বাবা এটা আমাদের দিনে হারাম, এবং সেই সন্তান ফিরে গিয়ে ক্লাসে যদি টিচারকে বলে যে আমার আব্বু বলেছে যে হোমোসেক্সুয়ালিটি আমাদের দিনে হারাম, এলজিবিটি কিউ আমাদের দিনে নাই, তাহলে ওই মুহূর্তেই ওই বাচ্চাকে তার ফ্যামিলি থেকে আলাদা করে দেওয়া হবে প্রশাসনিকভাবে। আপনার কাছ থেকে আপনার বাচ্চা ছিনিয়ে নেওয়া হবে এবং তাকে সরকারিভাবে লালন পালন করা হবে। তাহলে পরিবেশ কতটা ভয়াবহ হতে পারে ওই দিন বাংলাদেশে আসবে। এখন তো যে সিলেবাস হয়েছে সেটা বাদই দিলাম, মানে এইরকম দিন আসবে যে আপনি আপনার বাচ্চাকে বলবেন, সে স্কুলে পড়ে আর আপনার বাচ্চাকে বলবেন